My dear friends, yeah, no problem. My dear friends, we are here to talk about. Hey, yeah, slide দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যায়। Yeah. We're here to talk about a very important topic, which is professional CV writing, good to great. বাংলা মানে হচ্ছে আমরা সিভি যেগুলো লিখি, সেগুলো ভালো থেকে কিভাবে আরো একটু ভালো করা যায়। এই সিভিটা কেন গুরুত্বপূর্ণ, কোথায় কোথায় দরকার, সব আলোচনায় আসবে। দেখেন একটুখানি সামনের দিকে যাই আমরা। আহ অনেক লম্বা একটা স্লাইড, যার কারণে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। যেহেতু রেকর্ড হচ্ছে, সেহেতু এই যে স্লাইডে যে ইনফরমেশন গুলো, এগুলো পরবর্তীতে একটু দেখে পজ করে তারপরে করে নেবেন। দেখেন আমরা সবাই জানি সিভি কি। সিভি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, কারিকুলাম ভিটা, এবং এটা হচ্ছে দ্য কোর্স অফ ওয়ান্স লাইফ। একজন ব্যক্তির সারা জীবনে যা করা হয় সেই জিনিসগুলো এখানে থাকে। যদি ফর্মাল ডেফিনেশনে যান তাহলে এখানে লেখা আছে দুইটা ডেফিনেশন, একটু পড়ে নেবেন। আর বলছে যে সিভি কে নর্থ আমেরিকাতে রেজিউমেও বলা হয়। আমরা এই দুইটা শব্দ ইন্টারচেঞ্জেবলি আমাদের লাইফে রেগুলার ফেস করি, শুনি। আর যদি ডিফারেন্স দেখেন, এখানে একটা গ্রাফিক্যাল একটা ডিফারেন্স দেওয়া আছে। দেখাই যাচ্ছে যে হলুদ পার্টটা একটু লং, আর সবুজ পার্টটা একটু মানে কম ইনফরমেশন দেওয়া আছে। এই সবুজ পার্টের অংশটাকে রেজিউমে বলি আমরা, আর হলুদ পার্টের অংশটাকে আমরা কারিকুলাম ভিটাই বলি। আসলে এইগুলো আমাদের এই মুহূর্তে দরকার তো সবাই, কিন্তু শর্ট টাইমের মধ্যে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলি আমরা যাব। যদি এই গ্রাফিক্যাল ভিউ যদি আপনি ফর্মাল ডিফারেন্স খুঁজে থাকেন তাহলে এখানে পাবেন। দেখেন লেন্থের ক্ষেত্রে একেবারে বোল্ড করে লেখা আছে লাল দাগ লেন্থ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিভিল লেন্থ একটু বড় হয় আর রেজিউমে ছোট। ইন্টারচেঞ্জেবলি একটু আগে বললাম, প্রায় মাঝে মাঝে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয় ইন কেস অফ সার্ক লিস্টেড কান্ট্রিজ গুলোতে। আর বলছে রেজিউমে 1-2 পেজ সামারি, অনলি সামারি ইনফরমেশন গুলো থাকে, ব্রিফ এন্ড কনসাইজ, অনেক সংক্ষিপ্ত এবং বলছে প্রিসাইজ ইনফরমেশন গুলো থাকে। এক পেজের বেশি ব্যবহার করে একটু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে রেজিউমে ব্যবহার করে। বাট আমাদের ক্ষেত্রে যারা একটু ফ্রেশ ক্যান্ডিডেটস, তাদের ক্ষেত্রে অথবা একাডেমিক পারপাসে কারিকুলাম ভিটাই দেখেন এই লঙ্গার মানে একটু লম্বা হবে, অর্থাৎ আপনার লিস্ট থাকবে কোথায় কোন স্কুলে কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এগুলো থাকবে। তারপরে বলছে যে পাবলিকেশনস গুলো থাকবে, আপনার পাবলিকেশনস লিস্ট থাকবে, পাবলিকেশন লিস্ট, প্রেজেন্টেশন কোথায়, অ্যাফিলিয়েশন, এবং বলছে মোস্ট ইম্পর্টেন্টলি used when applying for academic education, scientific or research position. That means after completing your graduation, you are applying for anywhere. It might be for the post, it might be for higher studies. Wherever you want to apply, you must need to address or submit your curriculum vitae, অর্থাৎ এই যে কারিকুলাম লিস্ট অফ ইউর লাইফ এক্সপিরিয়েন্স ডিটেলস এন্ড এভরিথিং। এখন বলছে যে বাংলাদেশে স্ট্যাটাস অ্যাবাউট রেজিউমে এন্ড সিভি। বাংলাদেশে রেজিউমে শব্দটা খুব কম ব্যবহারই হয় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তারপরেও আমরা যারা একটু সিনিয়র এক্সপেরিয়েন্সড হয়ে যাই, তারা যদি কোনো জায়গায় সিভি যদি পাঠানো লাগে, তখন সিভি লং সিভিটা না পাঠায় এই রেজিউমেটা, অর্থাৎ মানে সত্যি কথা বলতে যে আমরা এটা রেজিউমে পাঠাতেছি, আমরা নিজেরাও বুঝতে পারি না যে দিস ইজ আওয়ার রেজিউমে। বাট আমরা তখন ওই 20 পেজ, 18 পেজ, 50 পেজ, 70 পেজের সিভিটা আমরা তখন শর্ট ভার্সনে লিখি। দেখেন বলছে কি, একটু কুইক চাইতেছি কারণ আমার পরের ইনফরমেশন গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছে সিভি কিসের জন্য ব্যবহার? টু উইন অ্যান ইন্টারভিউ। আপনি একটা ইন্টারভিউ উইন করার জন্য, তাই না? দ্যাট মিনস where you are, দেখেন আপনি কোথায় আছেন, এই যে where you are, আপনি কোথায় আছেন, where you want to be, কোথায় যেতে চান, এই সব কিছু এই সিভির উপর নির্ভর করতেছে। সিভিটা কোন জায়গায়, দিস ইজ ইউর সিভি। সাথে আরো দুইটা অ্যাপ্লিকেশন, দুইটা ফর্ম আগে গুরুত্বপূর্ণ একটুখানি। যেমন একটা হচ্ছে কাভারিং লেটার, অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম অ্যাপ্লিকেশন লেটারে আর একটা নাম হচ্ছে কাভার লেটার, একটা কাভার লেটার লেখা রাখতে হবে। আর বলছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম কোনটা? অর্থাৎ যে ফর্ম, যদি কোনো প্রতিষ্ঠান, এই কথা শোনা যাচ্ছে কি, শুনতেছেন? জি স্যার। ওকে। বলছে অ্যাপ্লিকেশন ফর্ম কোনটা? অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট ফর্ম থাকে, সেই ফর্মে যখন করবে, যেমন আপনি পাসপোর্ট যখন সাবমিট করবেন, তখন একটা নির্দিষ্ট ফর্ম থাকে, ওই ফর্মে আপনি দিতেছেন। If the organization has its own form,
ওইটা আপনি পূরণ করতেছেন, তখন প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভাই নিজের অ্যাপ্লিকেশন ফর্ম থাকে। ওই ফর্মটা আপনি দেওয়া লাগবে। আবার বলছে দেখেন এই ৩ টা সমন্বয়ে আপনি একটা ইন্টারভিউ আর মিটিং কল পাবেন। বুঝতে পারছেন? এই ৩ টা খুব গুরুত্বপূর্ণ। এই মিটিং কল পাওয়ার পরে দেখেন সেই where you want to be, আপনি কোথায় যেতে চান? আপনি সেই প্রতিষ্ঠানে যাইতে চান। তাহলে এইখানে কভার লেটারটা ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট এইটাই যে আপনার কভার লেটার পড়ার পরে যদি কেউ স্যাটিসফাই হয় তাহলেই পরবর্তীতে যাবে হচ্ছে সিভিতে, অর্থাৎ দেখবে যে আপনি কে? Who are you? What about you? মানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম কেন লেখা আছে? অ্যাপ্লিকেশন ফর্মটা একটা গুরুত্বপূর্ণ ফর্ম। কারণ কি অ্যাপ্লিকেশন ফর্মে যদি ভুল হয় বা মিস ইনফরমেশন দেয় তাহলে মানে আ উম অর্গানাইজেশন ক্যান পারসিউ ইউর কেস এগেইনস্ট ইউ। সেইজন্য সে জানতে চায় এবং আরো একটা কারণ আছে সেটা হচ্ছে আপনার রেজাল্ট আপনি এপ্লাই করতেছেন এবং আমি এপ্লাই করতেছি। আপনার রেজাল্ট যেখানে থাকবে আমার রেজাল্টও সেখানে থাকবে। ওই একই জায়গায়। তখন আমি যখন ওই জায়গায় তাকাবো তখনই ২ জনের আইডেন্টিফাই করতে পারবো। যে ২ জনের মধ্যে কে রেজাল্ট বেশি করছে। বুঝতে পারছেন? এই একটা কারণে অ্যাপ্লিকেশন ফর্মটা দেয়। এখন দেখেন সিভি এসেনশিয়াল দরকার দরকার তো দেখেন এইটা একটুখানি একটু নিজেরা দেখি বলছে ইউ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আপনার কভার লেটারটা পড়ার পরে যখনই আপনার কাছ থেকে সিভিটা পাবে, এই সিভিটা পড়বে। পড়ার পরে যদি আপনি তাকে ওই সময় ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন তাহলে দ্যাটস গুড। আর যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি তো ভাইভাই কল করবেন, আপনাকে ইন্টারভিউতে ডাকবেন। তাহলে আর সেকেন্ড ইমপ্রেশন আপনি কই চান্স পাবেন? আবার বলছে দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লেখা আছে দেখেন সিভি ইজ অনলি দ্য মার্কেটিং টুল দ্যাট ক্যান সেল ইউ, মানে একটা মাত্র ইম্পর্টেন্ট টুল যে এই পৃথিবীতে আপনাকে সেল করতে পারে, আর কোন জিনিস আপনাকে সেল করতে পারে সেটা হচ্ছে সিভি। অর্থাৎ সিভি আপনাকে দ্যাট মিনস ডোন্ট টেক ইট আদারওয়াইজ উই আর সাবমিটিং দ্য সিভি টু মেজার আওয়ার মানে ভ্যালু, আমাদের দাম কত। হ্যাঁ, সেইটা। আবার বলছে কি ইউর সিভি ইজ ইউর রিফ্লেকশন এন্ড ওয়ার্কস অ্যাজ এ মিরর, বলছে আপনার সিভিটাই আপনার রিফ্লেকশন এবং মিরর। আপনি আয়নার দিকে সামনে তাকায়া যেমন আপনি দেখতে পারেন কেমন লাগতেছে, ড্রেস কেমন হইছে। হ্যাঁ, আবার সিভির দিকে তাকাইলে আপনার জীবনটা কেমন, ক্যারিয়ার গ্রোথ কেমন আছে সেই জিনিসগুলো আপনি পাবেন। এবং বলছে নট অনলি দ্যাট প্রোভাইড ক্লু টু দ্য ইন্টারভিউয়ার দ্যাট ইউ আর এক্সপার্ট ইন দ্যাট ফিল্ড। বলছে যে এই সিভিতে আপনি একটু পরে আমরা ক্লু মানে কি আমরা একটু পরে পড়বো যে ক্লু কি জিনিস। এই ক্লুটা মাথায় রাখবেন। ক্লু মানে হচ্ছে ওই যে মানে কোনো কিছু খোঁজা, অথবা মনে করেন ওইটা ধরে কথা বলা এরকম। এই দেখেন ইম্পোর্টেন্ট ফ্যাক্ট কি বলছে? ফ্যাক্টের কথা বলছে ইউ উইল বি স্ক্রিন বাই অনলি 10 সেকেন্ডস। আপনাকে স্ক্রিন করা হবে মাত্র 10 সেকেন্ডস। ওই সিভিটা দেখে অনেকগুলা সিভি যখন আপনার কাছে অর্থাৎ কভার লেটার আপনার কাছে পেয়ে গেল, কভার লেটার পড়ার পরে সিভি গুলা লিস্ট থাকবে, এরপরে সিভি দেখবেন। সিভি দেখার পরে দেখবেন হচ্ছে মাত্র 10 সেকেন্ড করে আপনার কাছে সময় পাবে। আপনি 10 সেকেন্ডে তাকে কেমনে ইমপ্রেস করবেন। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বুঝতে পারছেন? A great resume can open a door, but an inferior one can just quickly close one. বলছে যদি আপনার একটা ভালো সিভি হয় অথবা রেজিউমি হয় তাহলে একটা ভালো ডোর ওপেন হবে। আর যদি খারাপ হয় তাহলে আপনার সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। আপনি কোনো কিছুই করতে পারবেন না। And then our next slide is about dose of writing CV. Very important. কোন কাজগুলো আপনি করবেন। দেখবেন আমরা বিভিন্ন জিনিস আ এই মেসেজ দিছিস নাকি কেউ ভাই? হ্যাঁ, স্যার ভাই ১০ এই যে সেকেন্ড ভাই বলেন। তাই বলেন প্লিজ। ১০ সেকেন্ডে ঠিক কোন জিনিসটা দেখুন। আপনি আসতেছি, আপনি পাবেন ১০ সেকেন্ডে। ১০ সেকেন্ডে কোন জিনিসটা দেখবেন ভেরি কুইক। ইটস এ লং কোয়েশ্চেন বাডি। কেমনে জানেন? লং কোয়েশ্চেন হচ্ছে ১০ সেকেন্ড আপনি কি করবেন? যেমন একটা এক্সাম্পল দিতেছি। যেমন ওয়ান্স এনিবডি আস্কড মি দ্যাট, "এই আপনি চুল রাখছেন কেন এত লম্বা?" তখন আমি তার উত্তরটা দিয়েছিলাম যে, "অনেক দূর থেকে যেন আমাকে চেনা যায় এজন্য আমি লম্বা চুল রাখছি।" অর্থাৎ আপনি সিভির কোন পার্ট ১০ সেকেন্ডে তাকাইলে আপনাকে একটু ইউনিক আ মানে মানে আপনার সিভিটা আবার সেকেন্ড টাইম দেখবে এরকম করে নিতে হবে আপনার সামহাউ। এখন ওই যে কোন টেকনিকস গুলোতে আগালে আমরা ১০ সেকেন্ডে পাবো সেগুলো আসি সামনের দিকে। এইটা তারপরেও রেখে দিয়েন কোয়েশ্চেনটা তাইব। ঠিক আছে? ওকে স্যার। ওকে। দেখা যাইতেছে স্লাইড? এই স্লাইড দেখা যায়? জি স্যার। ওকে ফাইন। তারপর হচ্ছে ডোজ অফ রাইটিং সিভি। তাহলে ২ টা জিনিস। একটা হচ্ছে ক্লু আর একটা হচ্ছে ১০ সেকেন্ড। বলছে কোন জিনিসগুলো আপনি করবেন। আমরা ওই যে রিসার্চ বা সবসময় এই জিনিসটাকে খুঁজি। যেকোনো জিনিস
মানে কাজ করার আগে ডুজ আর ডোন্টস টা খুঁজবেন সবসময়। এই সিভি ক্ষেত্রেও আমরা ডুজ এন্ড ডোন্টস টা পড়ে দেখেন। সবার প্রথমে হচ্ছে বি অনেস্ট। আপনি সবসময় অনেস্ট হবেন। মানে যা লিখতেছেন সেক্ষেত্রে অনেস্ট। ফার্স্ট রিকোয়েস্ট। দ্য সেকেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাবাউট অ্যাড অল রিলেভেন্ট কেএসএ এন্ড সো। বলছে যে আপনি অল রিলেভেন্ট, আপনার জীবনের সাথে রিলেভেন্ট এবং ওই রিলেভেন্ট ওই বিষয়গুলো দিয়ে আপনি যে প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই বিষয় প্রতিষ্ঠানে আপনি সাহায্য করতে পারবেন এমন কেএসএ। কেএসএ হচ্ছে নলেজ, স্কিলস এন্ড অ্যাবিলিটিস। নলেজ, স্কিলস এন্ড অ্যাবিলিটিস। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করি আপনাদের, আপনার আনসার দিবেন। এই জায়গায় আমরা যারা টিউশনি করি বা আপনারা যারা টিউশনি করেন, এই টিউশনির মানে প্রাইভেট পড়ান যে বাসায় মানে অফ অফ টাইমে, সেইটা কি আপনি এক্সপেরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন? অবশ্যই পারবো স্যার, ইনশাআল্লাহ। অবশ্যই পারবো ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহর মানে তো ২ ধরনের। মানে বিয়েতে স্যার আসবেন স্যার। আমি তখন এটা স্যার যেহেতু স্যার ফিউচারে দেখাবো সেজন্য ইনশাআল্লাহ বলা আর কি। হ্যাঁ, সিভি তো অবশ্যই দেখাবেন। এবং তাহলে এখন দেখেন, এই যে সিভিতে আপনি টিউশনি করাইতেছেন, এটা ভ্যালিডেট করব কিভাবে আমি? স্যার এটা তো আসলে কোনো প্রফেশনাল ফিল্ড না, সো একটু টাফ। আপনার এক্সপেরিয়েন্স? স্যার আমার এক্সপেরিয়েন্সটা স্যার আমি সেখান থেকে তারা আমার প্রতি এরকম ধারণা নিতে পারে যে আমি যে ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে পড়ানোর যে বলেন। ধৈর্য নিয়ে কাউকে পড়ানোর যে আমার একটা দক্ষতা, কিংবা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে আমার একটা ডিউটির পাশাপাশি অন্য একটা ডিউটি আমি হচ্ছে করতে পারতেছি, এ ধরনের। আমি বলি এগুলা না, এগুলা না। ওইখানে আমি বলছি কোয়েশ্চেন আছে ওই স্টুডেন্ট যে আপনি পড়াইছেন সেই স্টুডেন্টকে ভ্যালিডেট করবেন কিভাবে? সিম্পল, ভেরি সিম্পল। এখন আপনি মাথায় খাটান কেমনে করবেন? আমি যদি টিউশনি করতাম তাহলে আমি লিখে দিতাম এই স্টুডেন্টের নাম উইথ স্কুলস, উইথ দ্য স্কুল নেম। শেষ। যেটা সাকসেসটা তার সাকসেসটা আমি তুলে ধরতে পারি। জি, জি। এইভাবে করে জি কাজে লাগাতে পারি। জি স্যার। আমরা সকল কোয়েশ্চেন নিব। কোয়েশ্চেন গুলো এরকম একটু টুকে রাখেন আপনারা। ইদার এই যদি লম্বা না হয়ে যায় ক্লাস এখানে অথবা ক্লাসরুমে বসে কোয়েশ্চেন গুলো আমরা নেব ইনশাআল্লাহ। তারপরে বলছে দেখেন হাইলি ফোকাস অন সুইট স্পট অফ দা সিভি। সুইট স্পট অফ দা সিভি। সুইট স্পট বলে হচ্ছে একেবারে সিভির উপরের অংশটাকে। ওই যে যেখানে আপনার মেইলিং ইনফরমেশন, নাম এবং ছবি আমরা যেখানে ব্যবহার করি সেইখানে। এটাকে বলে সুইট স্পট এবং সাথে অবজেক্টিভ। সিভির অবজেক্টিভ আপনার আপনার নিজের অবজেক্টিভ। এটাকে সুইট স্পট বলে। এই সুইট স্পট উইল হেল্প ইউ তাইব ফর ফাইন্ডিং ইউ উইদিন 10 সেকেন্ডস। একটা একটা উত্তর সেটা আরো সামনে ক্লিয়ার হবেন। ২ নাম্বার বলছে যে মানে এরপরে বলছে ফলো 5 পিএস অন সিভি। বলছে যে আপনি সিভি তৈরি করার সময় আপনি 5 পিএস এটা একটা কি বলে পেইনলেস, অর্থাৎ আপনি সিভির ইনফরমেশনটা যেন পড়ার সময় কোনো পেইন না পাওয়া যায়। মানে বুলেট ইনফরমেশন নাই, ঢালাও ইনফরমেশন, ফন্ট ঠিক নাই। বলছে পারফেক্ট, এটা মানে পারফেক্ট সাইজের হবে। পেজ খুব যেন লং না হয়, খুব যেন বড় না হয়। পেপার মানে কোন সাইজের পেপার হবে এবং পজিশন আপনি কোথায় কোথায় কোন ইনফরমেশন গুলা মানে বসাইলে এইটা। এরপরে বলছে ইউজ নিউমেরিক ভ্যালু অ্যান্ড অ্যাকশন ওয়ার্ড। বলছে আপনি সিভিটা তখনই এনরিচ হবে যদি নিউমেরিক ভ্যালু বসাতে পারেন। নিউমেরিক ভ্যালু বলতে যেমন আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ৯.৫ বছর ধরে কাজ করতেছি। ৯.৫, 9.5 এটা নিউমেরিক ভ্যালু। তারপরে এই 9.5 ইয়ার্স এ আমি এখানে ৫০ টা পেপার পাবলিশ করছি। ৫০ টা পেপার উইথ দিস অ্যাফিলিয়েশন। এই যে ৫০ টা। আমি যদি লিখি আই হ্যাভ পাবলিশড মেনি পেপারস রিগার্ডিং বার্নআউট এই ওই এগুলার চেয়ে আমি ৫০ টা পেপার লিখলে নিউমেরিক ভ্যালু বেশি। আবার বলছে অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড বলতে মানে আই হ্যাভ ডেভেলপড, আই হ্যাভ ইমপ্রুভড। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডকে অ্যাকশন ওয়ার্ড। অর্থাৎ এগুলো আপনি একটু খুঁজে নেবেন যে গুড ওয়ার্ডস ইন সিভি অথবা অ্যাকশন ওয়ার্ড ইন সিভি, আবার সাথে কিলার ওয়ার্ডস ইন সিভি। এরপরে বলছে যে ড্রাফট আনটিল ইট লুক লাইকস লুক্রেটিভ। বলছে যে ততক্ষণ না পর্যন্ত আপনি থামবেন যতক্ষণ না পর্যন্ত ইট লুক লাইকস লুক্রেটিভ, অনেক ভালো না হয়। দেখবেন একটা জিনিস আমি বলি আজকে, আপনি এটা রিলেট করবেন আমার সাথে, এই আপনার কাজের সাথে। ২টা জিনিস আপনি ২টা বিষয় আপনি যতবার এই ল্যাপটপে আপনি পিডিএফটা সরি ওয়ার্ডটা ওপেন করবেন ততবারই আপনি এটা সেভ দেওয়া লাগবে। একটা হচ্ছে ইউর অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে সিভি। ওই অ্যাসাইনমেন্টের সাথে আর আমরা হচ্ছে রিসার্চাররা রিসার্চ। আপনি যে কয়বার ওপেন করবেন সেই কয়বার আপনি সেভ দিতে হবে। আপনি সিভিও টাইপ, এই সিভিও সেম, অর্থাৎ ওপেন করলে আপনি সেভ দিতে হবে। সো এই বিষয়গুলোতে একটু কনসার্ন বেশি হওয়া লাগে। অলওয়েজ আপডেট দ্য সিভি টুয়াইস ইন এ মান্থ। বলছে যে আপনি ১৫ দিন পর পর, টুয়াইস ইন এ মান্থ বলছে যে ১৫ দিন পর পর। এখানে কেউ আছে? আপনারা তো শুরু করছেন মাত্র। হ্যাঁ, শুরু করছেন এজন্য আপনারা করে ফেলবেন এগুলা যা আছে। এই ডন্টস অফ রাইটিং ড্রয়িং সিভি। বলছে যে সিভি ড্র করতে কোন জিনিসগুলো করা যাবে না। করা যাবে না কোনগুলা? রাইট হাফ ইনফরমেশন ইন ওয়ান পেজ। অর্থাৎ
আমরা করি কি জানেন? যদি এডুকেশনাল লাইফ লিখি তাহলে এডুকেশনের এসএসসি ইন্টার লিখি এই পেজে আর অনার্স মাস্টার্স লিখি ওই পেজে। এটা না, এটা করা যাবে না। 61% ক্যান্ডিডেট এটা ভুল করে। 61% বলছে লাইং, মিথ্যা কথা বলা যাবে না। 38% রিসার্চ কি বলে রিসার্চ বলছে 38% ক্যান্ডিডেট এই এডুকেশনের ক্ষেত্রে মিথ্যা কথা বলে। তা হচ্ছে পাস্ট ফটো, ছবি পুরাতন একটা ছবি মনে করেন স্কুলে তুলছেন সেটা আবার যে এখন ইউনিভার্সিটিতে তো সমস্যা। রিসেন্ট ছবি অলওয়েজ। সেম সিভি ইউজড ইন এভরিওয়্যার বলছে একই সিভি যদি এভরিওয়্যার ইউজ করেন, আপনি প্রোডাকশন একটা অর্গানাইজেশনে এপ্লাই করবেন। আপনি যে সিভি ব্যবহার করবেন শিক্ষকতার জন্য ইউ ক্যানট ইউজ দ্য সেম সিভি। কাম অন। এটা বলছে নো গ্রামেটিক্যাল এরর, টাইপো মিস্টেকস। এটা খুব ডিস্টার্বিং একটা বিষয়। যে গ্রামেটিক্যাল এরর এবং যদি আপনি মনে করেন আপনি লিখছেন কি বলে ওই যে এটা আপনার উদাহরণ দেওয়া দরকার নাই, বুঝতে পারবেন। গ্রামেটিক্যাল কোনো মিস্টেক করাই যাবে না। অ্যাডিং টেকনিক্যাল টার্ম, জার্গনস অর ওই যে বললাম আমি যদি সিভি তে শুরু করি যে পিগমেলিয়ান ইফেক্ট অফার্স গ্রেট অ্যাডভান্টেজ টু দ্য পিগমেলিয়ান ইফেক্ট, তো ম্যাক্সিমাম সিএসসি স্টুডেন্টরা বুঝবে না। বিজনেস স্টুডেন্টরা হইলেও বুঝতে পারে পিগমেলিয়ান ইফেক্ট কি জিনিস, আপনারা বুঝবেন। এরকম জার্গন বা টেকনিক্যাল ওয়ার্ড ব্যবহার করে সিএসসি তে আপনাদের এখানে অনেক আছে এরকম টেকনিক্যাল ওয়ার্ডস, এগুলো ব্যবহার করতে হবে না। এমন ওয়ার্ড ব্যবহার করবেন যেগুলো আমরা সবাই জানি। দেখেন 63% ইনকারেক্ট ইনফরমেশন দেয়। হ্যাঁ, ভুল ইনফরমেশন দেয়। আর বলছে 35% এমপ্লয়মেন্ট হিস্ট্রি ক্ষেত্রে 35% ভুল ইনফরমেশন দেয়। ঠিক মতো দিতেই পারে না। বলছে ইনক্রিজ দ্য নাম্বার অফ পেজ। আপনি মনে করেন 20 পেজ, 22 পেজ, 50 পেজ সিভি বানাইলে কি সিভি না? এরকম না। তারপরে শেয়ার উইকনেস ট্রেডস। আপনি সিভির মধ্যে দয়া করে নিজের উইকনেস ট্রেড গুলা ব্যবহার করতে নাই কখনো। যে আই এম আনএবল টু ডু দিস থিংস, হ্যাঁ, আই এম নট উইলিং টু ডু দিস, এরকম লেখা উচিত না। বলছে যে হুইচ ইউ হ্যাভ নো কমান্ড ওভার দ্য সাবজেক্ট। আপনি লিখছেন আপনি গান গাইতে পারেন, অথচ আপনার কোনো আপনার বেসুরো গলা। এখন বলছে 31% লোক এই ভুলটা করে, হ্যাঁ, যেটা আপনার সাথে কমান্ড নাই, আপনার তার উপরে মানে কর্তৃত্ব নাই, সেগুলা বলতেছেন। আপনি বলছেন আমি নাচতে পারি, আর আমি আপনাকে ইন্টারভিউতে যদি বলি যে নাচেন, তাহলে যদি না পারেন তাহলে তো বিপদে পড়বেন। বুঝতে পারছেন? এরকম নেভার সেন্ড টু ডিফারেন্ট সিভি। বলছে এক প্রতিষ্ঠানে আপনি 2 সিভি কখনো পাঠাবেন না, দয়া করে। সো এটা আসলে এত কুইক এবং দ্রুত পড়াও যায় না। হ্যাঁ? আ এরপরেও আপনারা দেখবেন যেহেতু থাকবে স্ক্রিন, আমিও পাঠাই দেব। স্লাইড পাঠাই দেব। পরে আমাকে কোয়েশ্চেন করবেন। ওকে। আর এর মধ্যে যদি কোয়েশ্চেন থাকে আপনারা লিখে দিয়েন। এখানে লিখে দিয়েন, আমি পরে পড়ে নিতেছি। আচ্ছা, বলছে টাইপস অফ সিভি। সিভি টাইপস কি? সিভি হচ্ছে অনেক ধরনের হয়। এখানে লেখা আছে একাডেমিক সিভি, হাইব্রিড সিভি, রেজিউমে, আবার স্কিল বেসড, ক্রনিকল, মানে আর ডেট অর্ডার, হ্যাঁ, এরকম। তো এটাও সেম ক্ষেত্রে আপনারা মানে ইনফরমেশন ওভারলোড করার তো দরকার নাই। হ্যাঁ, সুতরাং আপনি পারলে দেখে নিন, আর হচ্ছে ফরগেট দিস স্লাইড, নো ওয়ারিজ। কিন্তু এই ইনফরমেশনটা একটুখানি পড়ে নিন। সেটা হচ্ছে যে 49% প্রেফার্ড ক্রোনোলজিক্যাল সিভি, অর্থাৎ আপনি লাইফটাকে ক্রোনোলজি অনুযায়ী সাজানো। লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ অনার্স আমি এখান থেকে শেষ করতেছি, তারপরে অনার্স এর আগে ইন্টার, আমি এখানে ইন্টারের আগে এসএসসি, জেএসসি, পিএসসি, এরকম। তারপর বলছে 6% প্রেফার্ড স্কিল বেসড, অর্থাৎ মানে 6% প্রেফার্ড বলতে হচ্ছে ইন্টারভিউয়ার, কিন্তু এগুলা যারা ইন্টারভিউ নেয় তাদের মধ্যে, তারা হচ্ছে স্কিল বেসড বলতে হচ্ছে আপনার এই যেমন সফটওয়্যার ডিজাইনিং স্কিল আছে, এইরকম স্কিল বেসড সিভি পছন্দ করে মাত্র 6%। আর 39% ইন্টারভিউয়ার তারা পছন্দ করে মানে কম্বিনেশন অফ বোথ ক্রোনোলজিক্যাল এবং স্কিল দুইটা মিলে যারা সিভি বানাইতে পারে। অর্থাৎ আপনার স্পোর্টস স্কিলও আছে, আপনার স্কিলও আছে, একাডেমিক স্কিলও আছে, আপনার মার্কেটিং স্কিলও আছে। আর 2% লাইক পোর্টফোলিও, অর্থাৎ পোর্টফোলিও তো আপনারা বুঝেন খুব ভালো করে, কে আবার মেসেজ দেয়। আর বলছে 4% হ্যাড নো প্রেফারেন্স। মাঝে মাঝে দেখবেন কোন কোন স্কুল, কোন স্কুল আছে কোন দিকে হাত উঠায় না। ওরা হচ্ছে এই ওকে ফাইন। এবার বলছে ফরম্যাটিং ইস্যু। এই কেউ আছিস ভাই, তোরা শুনতেছিস? জি স্যার। সানিয়া, এটা পড়ুন তো এই ফরম্যাটিং ইস্যুটা। Starting to ending must be same format. হ্যাঁ, A4 first, KISS, হ্যাঁ, কিস মানে keep it, হ্যাঁ, কিস হচ্ছে keep it short and simple. ওকে, দেন simple layout, graphic designer or role, clear and power headings, bold bold and and color, color, line space,
Fancy graphics diagram avoided. আচ্ছা, এইবার এইখান থেকে কোনো কোয়েশ্চেন আছে? এনিবডি ক্যান আস্ক এনি কোয়েশ্চেন। অর্থাৎ না, আচ্ছা, আস্ক কোয়েশ্চেন সময় বেশি লেগে যাবে। ফরম্যাটিং ইস্যু বলছে স্টার্টিং টু এন্ডিং হচ্ছে সেম ফরম্যাটে হতে হবে। A4 ফার্স্ট, মানে আছে আপনি যখন সিভি লেখা শুরু করবেন, মানে আপনি যখন কম্পিউটার কাজ শুরু করবেন, সবার প্রথমে আপনার করণীয় হচ্ছে A4। আপনি পেজটাকে A4 করে নেবেন। তারপর কিপ ইট শর্ট এন্ড সিম্পল। আপনি কম শব্দের মধ্যে, কম সেন্টেন্সের মধ্যে আপনি কত ইনফরমেশন আপনি দিতে পারেন। সিম্পল এবং শর্ট ইনফরমেশনের মধ্যে বলছে ক্লিয়ার, ইজি টু রিডার অ্যাট্রাক্টিভ, এবং এটা হতে হবে কিন্তু ক্লিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার এন্ড ইজি রিডার অ্যাট্রাক্টিভ। আপনি এটা যেন সহজে বুঝতে পারেন যে পড়বে। ওই যে 10 সেকেন্ডে তাই 10 সেকেন্ডে কিন্তু এগুলা চোখে পড়ে যাবে। 10 সেকেন্ড ভাই অনেক সময় ভাই। তারপরে সিম্পল লেআউট। বলছে যে লেআউট গুলো একটু, যদি আপনি মনে করেন একাডেমিক ট্র্যাকে অথবা বাইরে এপ্লাই করতে যাইতেছেন, অথবা মনে করেন আপনি প্রথম জব, অফিসিয়াল জব, সেই ক্ষেত্রে আপনি একটা সিম্পল লেআউট রাখবেন একেবারে। হ্যাঁ, খুব বেশি এক্সাজারেট করার দরকার নাই। যদি আপনি গ্রাফিক ডিজাইনার অথবা ওই যে কি বলে ব্যানার ডিজাইন করে, যে তারপরে আরো আইটি এক্সপার্ট হিসাবে যদি কোনো জায়গায় অ্যাপ্লাই করেন, তখন আপনি একটু কালার দিয়ে আপনি আরো ওরে বুঝাইতে পারেন যে আমি গ্রাফিক্স এর কাজ পারি। বলছে ক্লিয়ার এন্ড পাওয়ার হেডিংস। আপনি যে হেডিং গুলো দিবেন, সেই হেডিং গুলো হবে ক্লিয়ার এবং পাওয়ার হেডিং। পাওয়ার হেডিং বলতে মনে করেন আপনি এডুকেশনের ওইখানে শুধু লিখে দিয়েছে এডুকেশন, আর আমি যদি লিখি তাহলে এডুকেশনাল এক্সিলেন্স। অর্থাৎ আমার এটার উপর কমান্ড কতটুকু, এই যে এক্সিলেন্স, এটা পাওয়ার ওয়ার্ড। আবার বলছে বোল্ড এবং ইটালিক। বোল্ড এবং ইটালিক কোন সময় কোনটা করা লাগবে, হ্যাঁ, মানে আমি মেইন পয়েন্টে সব বোল্ড রাখতেছি, আর সাব পয়েন্ট গুলোতে ইটালিক রাখতেছি। যদি সাব পয়েন্ট ইটালিক রাখি, তাহলে সব সাব পয়েন্ট গুলো ইটালিক যেন হয়। কালার বলছে 2টার উপরে আপনি কালার করতে পারবেন না, ম্যাক্সিমাম 2টা কালার। লাইন স্পেসিং এর কথা বলছে, হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট লাইন স্পেসিং। ঠিক আছে, যদি পারেন নো স্পেস দিয়ে করলে ভালো। ভাই এগুলো আসলে আমি বলতে, মানে বলা ঠিক হবে না যে কোনটা দিয়ে করবেন, অথবা পয়েন্ট 1 দিয়ে করবেন। ফ্যান্সি গ্রাফিক্স এবং ডায়াগ্রাম আসলে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, মানে ফ্রেশারদের ক্ষেত্রে একটু যখন 3, 4, 5 বছর হয়ে যাবে, তখন আপনি আস্তে আস্তে, আর হয় কি 3, 4, 5 বছর এক্সপিরিয়েন্স যখন হয়, তখন আরো সিম্পল করে ফেলাবেন। আপনি সিভি দেখবেন, আমি বলে দিলাম। ফাইন। এরপরে বলছে আরো কিছু ফরম্যাটিং ইস্যু আছে। এই দেখেন এই ফরম্যাটিং ইস্যু। একজন একটু রেসপন্স করেন তো, কেউ আছেন এরকম? জি স্যার। সবার শেষে লাল দাগ দেওয়া কি লাইনটা আছে? There is no one best format of CV. কোন পৃথিবীতে কেউ বলতে পারবে না এটা বেস্ট ফরম্যাট। বুঝতে পারছেন? এই যে মার্জিন, তারপর গুড ফন্ট, কোন ফন্ট ব্যবহার করবেন, ফন্ট সাইজ কত হবে, অ্যালাইনমেন্ট কোনটা হবে, ইনডেন্ট, এগুলো তো বুঝতে পারতেছেন। আমি আশা রাখি আপনারা এটা বুঝতে পারতেছেন। এটা কি আশা রাখতে পারি না আপনাদের কাছে যে আপনারা বুঝতে পারতেছেন? এই দেখেন এইখানে একটা কথা লেখা আছে, গুড ফন্ট এক্সেপ্ট টাইমস নিউ রোমান হ্যান্ড স্ক্রিপ্ট কমিক সেন্স। তাইব আছেন? তাইব? ইয়েস স্যার। তাইব, এই যে একটা কোশ্চেনের আনসার, কোশ্চেনের একটা আনসার, গুরুত্বপূর্ণ আনসার। বলছে যে 10 সেকেন্ডে কেমনে আপনি ইয়ে করবেন না, 10 সেকেন্ডে আপনার আমার কাছে, আপনি একদিন আমার সাথে আসবেন, আপনার সিভি আমি দেখাবো আপনাকে। বুঝতে পারছেন? কোথায় অ্যাপ্লিকেশন করবে, বিডি জবসে কোনো ছোট ভাই ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে, যে কয়জন অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম হচ্ছে সিভি ব্যবহার করবে টাইম নিউ রোমান্স, এই যেগুলো ফন্ট এখানে দিলাম আমি, সেগুলো ব্যবহার করবে। আর আপনি একটু ডিফারেন্টটা ব্যবহার করেন, দেখেন আপনি 10 সেকেন্ডে আপনি আটকায় যাবে আপনার চোখ। বুঝতে পারছেন? টাইমস তো স্যার আমাদের অনেকের ফেভারিট ফন্ট। ফেভারিট ফন্ট, কিন্তু সিভিতে রিসার্চ বলছে যে এটা ব্যবহার করার দরকার নাই, 10 সেকেন্ডে আটকায় ফেলানোর জন্য। ওগুলো অনেক পড়াশোনা করে বের করা লাগছে ভাই। একটু ইউনিক শোনা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, দেখবেন আরো সামনে যায়, আরো দেখবেন কি হয়। এবার বলছে সিভির আউটলাইন কিভাবে হবে, দেখেন। অর্থাৎ কোনটার পরে, মানে সরি আউটলাইন না, কম্পোনেন্টস কোনগুলো আমরা ব্যবহার করি। বলছে হেডিং, তারপরে বলছে যে অবজেক্টিভ, তারপরে পার্সোনাল ডিটেইলস, ইফ ফ্রেশার, ইফ এক্সপেরিয়েন্স, বিফোর রেফারেন্স। বলছে যে পার্সোনাল ডিটেইলসটা দেখেন,
পার্সোনাল ডিটেইলস হেডিং বলতে বোঝাচ্ছে যে আপনার ওই যে নাম, ঠিকানা, মেইলিং অ্যাড্রেস। এরপরে বলছে অবজেক্টিভ ক্যারিয়ার, অবজেক্টিভ যে যেভাবে লিখেন অবজেক্টিভ ক্যারিয়ার এইভাবে লিখা। পার্সোনাল ডিটেইলস যদি বলছে ফ্রেশার, যদি আপনি ফ্রেশার হন তাহলে পার্সোনাল ডিটেইলস এই ৩ নাম্বারে থাকবে। আর যদি ইফ এক্সপেরিয়েন্স বিফোর রেফারেন্স, যদি আপনি এক্সপেরিয়েন্স হন, যেমন আমি এক্সপেরিয়েন্স হইলে আমার এটা চলে আসবে এখানে বিফোর রেফারেন্স, বিফোর রেফারেন্স এই ১২ নাম্বারের আগে। তারপরে বলছে এডুকেশন, আবার বলছে এক্সপেরিয়েন্স। দেখেন এখানে লেখা ৪ পাস, এখানে ৫ ৪, অর্থাৎ আপনি যদি ফ্রেশার হন তাহলে এডুকেশন হবে ৪ নাম্বার আর এক্সপেরিয়েন্স হবে ৫ নাম্বার। আর যদি ফ্রেশার না হন এক্সপেরিয়েন্স হন তাহলে এক্সপেরিয়েন্স হবে ৫ নাম্বার, ৪ নাম্বার আর এডুকেশন হবে ৫ নাম্বার। বুঝা গেল কথাটা? স্যার এখন স্যার আপনি এক্সপেরিয়েন্স পাবেন কেমনে? আপনি আন্ডারগ্রেড স্টুডেন্ট এক্সপেরিয়েন্স পাবেন কেমনে? আপনি এক্সপেরিয়েন্স পাবেন ওই যে বললাম টিচিং এডুকেশন এক্সপেরিয়েন্স। তারপরে আপনার ওই যে ইসের কি বলে আ ইসের ১ মিনিট, হ্যাঁ। তারপরে ইসের কি ইন্টার্নশিপ, পার্ট টাইম জব আছে তো। আর কোম্পানিতে করতেছেন অথবা নিজে একটা কোম্পানি খুলে ফেলেন ভাই LinkedIn এ। আজকে একটা কোম্পানি খুলুন, বলবেন যে আমি এই কোম্পানিতে কাজ করি। পার্ট টাইম ডে তে ৮ ঘন্টা। তারপরে দেখেন অনার্স, এই যে এরপরে বলছে ৬ নম্বরে অনার্স, অ্যাওয়ার্ডস, প্রফেশনাল আ আ অর্গানাইজেশন, তারপর ৭ নাম্বার ওয়েবিনার, সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ, কোক এক্সট্রা কারিকুলারস, তারপরে সার্ভিস এক্টিভিটিস, আদার ইম্পোর্টেন্ট কনটেক্টস, ইন্টারেস্ট, রেফারেন্সেস, তারপরে নেম, সিগনেচার অ্যান্ড ডেট। এরপরে বলছে নট অফ, এই দেখেন সবার শেষে লিখে আছে। নট অল অফ দিস সেকশনস আর অলওয়েজ নেসেসারি। সব সেকশন আপনার জন্য সবসময় নাও হইতে পারে। ইফ ইউ ক্যান প্লাস মাইনাস, আপনি যদি চান কিছু এডও করতে পারেন, কিছু বাদও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনার যেটা ম্যাচ করে দিবেন, যেটা ম্যাচ করে না দিবেন। ধইরা মানে জোর করে দেখবেন, খুঁজে বের করে আপনি মিলাইতে পারবেন। আপনার এর সাথে মিলে যায়। এরপরে দেখেন সামনের দিকে গেলে বুঝতে পারবেন। এই দেখেন আরো কিছু আছে। এগুলো মানে স্যার আ ৯ নাম্বারটা একটু বলবেন আগের স্লাইডে। কোনটা? ৯ নাম্বারটা স্যার। সার্ভিস এক্টিভিটিস? জি স্যার। কে কোয়েশ্চেন করছেন এটা? আমি স্যার। সুমিত? তাই সাহেব? সাহেব সার্ভিস এক্টিভিটিস বলতে আপনি প্রতিষ্ঠানে যে ইসে আছেন, কি বলে ইউনিভার্সিটিতে আছেন। ইউনিভার্সিটি থেকে এই যে মুনা, তারপরে রোভার স্কাউট, তারপরে ভলান্টিয়ার এক্টিভিটিস, বন্যাতে যাইতেছেন, তারপরে আপনি এলাকায় রাস্তা ঠিক করতেছেন, আপনি কি বলে আর কি বললেন না কিছু এরকম কাজ। এগুলা সার্ভিস এক্টিভিটিস। জি স্যার। ব্লাড ডোনেশন এগুলা। সামনে সব আসবে। স্যার 7 নাম্বারটা। 7 নাম্বার ওয়েবিনার, সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ। যেমন এই যে আজকে যেটা এটা বসায় আপনারা কথা বলতেছেন না, দেখেন এই যে চালাকি, দেখেন এটা চালাকি। আর বিজনেসের স্টুডেন্ট হইলে কত কি জানেন? এই আজকে এই যে অনলাইনে ক্লাস নিতেছেন সিভি রাইটিং, ওরা একটা ব্যানার বানাইতো। বুঝতে পারছেন? ব্যানার বানাইয়া ওইটা সব ছড়াই দিত। যে আজকে সিভি হবে, ও কি বলে সিভি রাইটিং হবে। এবং ওইটা করতো কি জানেন? ওরা যায় আবার ওইটা ওই যে ব্যানার বানাইছে, ডেট, টাইম, অনলাইন দিছে। এইটা আবার ওদের সিভিতে লিখতো। কেন? ওই যে ওয়েবিনারে পার্টিসিপেট করছে। ওয়েবিনার অন আর্ট অফ সিভি রাইটিং। হ্যাঁ? অর্গানাইজড বাই মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। টাইম দিয়ে বানায় ফেলতো একটা অনলাইন বেসড সেমিনার। অনলাইন বেসড সেমিনার, সেগুলো তো ওয়েবিনার। তারপরে সেমিনার, টক, আপনার ইসের মানে প্রতি সেমিস্টারে তো কে কোয়েশ্চেন করছে? প্রতি সেমিস্টারে তো আপনি ২-৪ টা প্রজেক্টের প্রেজেন্টেশন দেন না? এই কি মেসেজ দিছিস? হাততালি দিছিস জাহিদুল ইসলাম। শিরিন হাসতেছে। হ্যাঁ, বলেন। এখন কি করব? তুই অফ করে দে, তাইলে আমরা একটু গল্প করে নেই। আমি তো ক্লান্ত হয়ে গেছি ভাই।